বিজ্ঞানের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। এক গবেষণা প্রতিবেদনে বলা হচ্ছে, নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বর্তমানে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাকে ছাড়িয়ে গেছে। পরিবেশের জন্য এই ঘটনাকে বড় ধরনের সুখবর বলে উল্লেখ করছেন বিজ্ঞানীরা। কিভাবে এটি সম্ভব হলো? মূলত প্রযুক্তিটাই মেইন কারণ হলো যে আগে একটা উইন্ড জেনারেটর দিয়ে যে পরিমাণ করা হতো এখন তার থেকে মনে করেন 50 গুণ বেড়ে গেছে। তারপরে এখন আগে ছিল বড় বড় হাইড্রো, এখন মিনি মাইক্রো হাইড্রো চলে আসছে। তারপর রিভার কারেন্ট থেকেও এখন বিদ্যুৎ উৎপাদন করছে। ইংল্যান্ডে পাওয়া গেছে 13 কোটিরও বেশি সময়কার আগের এক ডাইনোসরের মাথা। এসব নিয়েই আজকের অনুষ্ঠান পরিবেশন করছি মিজানুর রহমান খান। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA বলছে, সারা বিশ্বে সৌরশক্তি, বায়ু এবং পানির মতো নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বর্তমানে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাকে ছাড়িয়ে গেছে। সংস্থাটির নতুন এক রিপোর্টে বলা হয়েছে, গত বছর অর্থাৎ 2015 সালে সারা বিশ্বে প্রতিদিন গড়ে প্রায় 5 লাখ করে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা সবচেয়ে বেশি বেড়েছে চীনে। বলা হচ্ছে, দেশটিতে গত বছর প্রত্যেক মিনিটে 2টো করে উইন্ড টারবাইন বসানো হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বলছে, নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের এই ক্ষমতা বৃদ্ধি সম্ভব হয়েছে বিশ্বের বড় বড় 5টি দেশ যুক্তরাষ্ট্র, চীন, ভারত এবং মেক্সিকোর সরকারি নীতিতে বড় রকমের কিছু পরিবর্তনের কারণে। সংস্থাটি বলছে, নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ আগামী 5 বছরে নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে। বিজ্ঞানীরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানিতে পরিবেশের ক্ষতি হয় না বলে তারা এই খবরটিকে বড় রকমের সুখবর হিসেবে দেখছেন। এসব নিয়েই আমি কথা বলছিলাম বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অফ রিনিউয়েবল এনার্জির শিক্ষক এবং নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ সাইফুল হকের সাথে। তার কাছে আমি শুরুতেই জানতে চাই, নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাকে ছাড়িয়ে যাওয়ার ঘটনাকে এত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে কেন? মিস্টার হক। কারণটা হলো নবায়নযোগ্যর এখানে মূলত 3টি বিষয়কে দেখা হয়েছে। একটা হলো সোলার ফটোভোল্টেক, যেটা সরাসরি সূর্য থেকে বিদ্যুৎ উৎপাদন করে, আর একটা হলো বায়ু শক্তি, আর তৃতীয়টা হলো আমরা বলি হাইড্রো মানে জলবিদ্যুৎ। এবং তিনটাই পরিবেশ বান্ধব, এখানে কোন রকম কার্বন এমিশন হয় না। আর একটা যেটা মাইল ফলক সেটা হলো যে আমাদের এনার্জি এফিসিয়েন্সি আমরা বলি, আমাদের যে আগের যে প্রযুক্তিগুলি ছিল তাদের যে পরিমাণ বিদ্যুৎ লাগতো এখন আমরা এনার্জি এফিসিয়েন্সি দিয়ে তাকে 1/3 নামিয়ে নিয়ে এসেছি। মনে করেন আগে একটা 100 ওয়াটের বাল্ব, এখন সেটা CFL হয়ে এখন এলইডি তে চলে আসছে, সেই এলইডি তে এসে এটা চলে আসছে 10 ওয়াটে। মানে আপনি বলছেন যে অল্প ইনপুটে বেশি আউটপুট পাওয়া যাচ্ছে থ্রু এনার্জি এফিসিয়েন্সি। আগে যে ফ্রিজ 200 ওয়াট খেত সেই ফ্রিজ খায় এখন 70 ওয়াট। আগে যে গাড়ি 1 গ্যালনে যাইতো 20 কিলোমিটার, সেটা এখন আধা গ্যালন যায় 20। প্রত্যেকটা জায়গায় কিন্তু এফিসিয়েন্সি বেড়ে গেছে। তো আপনি যেটা বলছেন যে এই নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের যে সুবিধাটা, পরিবেশের কথা বলছেন, কিন্তু কয়লার তো কিছু সুবিধা আছে, যেমন খরচটা কম হয় এবং একই সঙ্গে কয়লা থেকে আপনি দিনের 24 ঘন্টায় কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন, যেটা এই নবায়নযোগ্য উৎস থেকে সম্ভব নয়। যেমন ধরুন হয়তো বাতাস হয়তো জোরে বইছে না, কিংবা সূর্য হয়তো অতটা জ্বলজ্বল করে তীব্র শক্তিতে জ্বলছে না। এবং যেটা বলা হচ্ছে যে ক্যাপাসিটির দিক থেকে কয়লাকে ছাড়িয়ে গেছে। এখন হিসেব করে অঙ্কের হিসেবে হয়তো ক্যাপাসিটিটা বেশি, কিন্তু যত ক্যাপাসিটি সে পরিমাণ বিদ্যুৎ হয়তো আমরা নাও পেতে পারি নাকি? না, এখানে কিছু টেকনোলজিক্যাল ব্যাপার আছে। বেশ কিছুদিন আগেও এই অবস্থাটা অনেক খারাপ ছিল, কিন্তু ইদানিং যে আমাদের কারিগরি যে প্রযুক্তির যে উন্নয়ন, তাতে করে আমরা এই সমস্যাগুলির প্রবলেমগুলিকে অনেকখানি সলভ করে ফেলতে পেরেছি। আপনি যদি ধরেন যে আমাদের এখন ইন্টারনেট কানেক্টিভিটি ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টেড, তাই না? আমরা মনে করি আগামীতে খুব শীঘ্রই ওয়ার্ল্ড ওয়াইড পুরো গ্রিডটা কানেক্টেড হয়ে যাবে। মনে করেন এখানে আমার দেশে এখন সূর্য নাই, সূর্যটা আছে আমেরিকাতে বা কোনো মরুভূমিতে, সেখানে আমি ঢালাও করে পাওয়ার প্ল্যান্ট বসিয়ে দিব, সোলার প্যানেল সারাদিন সূর্য থেকে হবে। ওখানে যখন দিন আমার এখানে রাত,
আমার এখানে যখন দিন দেয়, এভাবে আমরা কমপ্লিমেন্ট করে এই টাইমটাকে শেয়ার করে ইন্টিগ্রেটেড গ্রিডের মাধ্যমে নিয়ে আসতে পারবো। এবং একই গ্রিডে আমি উইন্ড থেকেও এনার্জি আনবো, আমি একই গ্রিডে হাইড্রো থেকে আনবো। তো এই নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা এই যে এত বাড়লো, এটার পেছনে একটা কারণ আপনি যেটা বলছেন যে প্রযুক্তি, এর বাইরে কি আর কোনো কারণ আছে? মানে কিভাবে সম্ভব হলো এটা? মূলত প্রযুক্তিটাই মেইন কারণ। হলো যে আগে একটা উইন্ড জেনারেটর দিয়ে যে পরিমাণ করা হতো, এখন তার থেকে মনে করেন 50 গুণ বেড়ে গেছে। আগে যদি আমার লাগতো 20 মিটার পার সেকেন্ড বায়ু শক্তি, সেটা এখন চলে আসছে 7 মিটার পার সেকেন্ড বায়ু শক্তি থেকে আমি করতে পারছি। কারণ এটা এখন মেগা স্কেল চলে আসছে, মেগাওয়াট। একটা উইন্ড টারবাইন থেকেই আমি কয়েক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তারপরে এখন আগে ছিল বড় বড় হাইড্রো, এখন মিনি মাইক্রো হাইড্রো চলে আসছে। তারপর রিভার কারেন্ট থেকেও এখন বিদ্যুৎ উৎপাদন করছে। ওয়েস্ট টু এনার্জি, এই প্রযুক্তিটাও এখন অনেক অ্যাডভান্স। এখন যে শহরের যে বর্জ্য তৈরি হচ্ছে, তার থেকে আপনার যে এনার্জি তৈরি করা যায়, তার দিয়ে শহর চলে। তো এই যে কম্বাইন যে কথা বললাম, যখন কম্বাইন করি তখন আমার টোটাল এটা কিন্তু অনেক পরিমাণ বেড়ে যায়। আমি যদি শুধু একটা খালি সোলার পিভির থাকি তাহলে হয় না। আপনার আমি বাংলাদেশের একটা এক্সাম্পল দিই যে আমাদের দেশে হাইড্রো অতটা পোটেনশিয়াল না, বাট ইন ভুটান এন্ড ইন নেপাল ইজ ভেরি পোটেন্ট। সো উই ক্যান কানেক্ট দি গ্রিড এবং এইখান থেকে নিয়ে আসতে পারি। এই নবায়নযোগ্য জ্বালানির একটা বড় অংশই আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হচ্ছে, কিন্তু অন্য যেসব খাত আছে, যেমন ধরুন ট্রান্সপোর্ট, তারপরে হিটিং, সেগুলোতে কতটা এই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আমরা দেখতে পাচ্ছি? আপনি যদি ট্রান্সপোর্টের কথা বলেন, সেখানে একেবারে যে হচ্ছে না বলা যাবে না। ইউরোপিয়ান কান্ট্রিতে ওরা বায়োডিজেল, বায়োফুয়েল এগুলি ইউজ করছে, এবং অন্যান্য দেশে এগুলি জাস্ট ল্যাবরেটরি লেভেলে বা রিসার্চ লেভেলে এই কাজগুলি হচ্ছে। আরেকটা যেটা নবায়নযোগ্য ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট, সেটা হলো হাইড্রোজেন। হাইড্রোজেন দিয়ে কিন্তু আমরা ইজ এ ভেরি গুড সোর্স অফ রিনিউয়েবল এনার্জি, আর এটা কোনো কার্বন এমিশন নাই। এখানেও কিছু কিছু ক্ষেত্রে আপনার দেখবেন যে ট্রান্সপোর্ট সিস্টেমগুলি হাইড্রোজেন ফুয়েল দিয়ে চলছে। এই প্রযুক্তিগুলি কিন্তু এখন মোটামুটি আপনার অ্যাকসেপ্টেবল লেভেলে এবং কস্ট এফেক্টিভ লেভেলে চলে আসছে। আমি সোলার প্যানেল ইউজ করি, হাইড্রোজেন পানিকে ভেঙে হাইড্রোজেন তৈরি করে ফেলতে পারি। এটা আমাদের দেশেও বাংলাদেশেও আমরা করেছি। মিস্টার হক, এই যে তিনটা উৎস, সৌর, পানি এবং বায়ু, আপনার কি মনে হয় যে এই তিনটার মধ্যে কোনটার সম্ভাবনা সবচেয়ে বেশি? এই তিনটার মধ্যে অ্যাকচুয়ালি এটা হলো রিসোর্স অ্যাভেলেবিলিটি। এক এক দেশে সূর্যের প্রাপ্তির পরিমাণ এক এক রকম, এক এক দেশে হাইড্রো পটেনশিয়াল এক এক রকম, এক এক দেশে বায়ো পটেনশিয়াল। কোনোটাই এটা হলো রিজিয়ন বেসড। যেখানে যেটা প্রাপ্তি বেশি সেটাকেই গুরুত্ব দিতে হবে। এটার জন্য বলা হয় স্মার্ট গ্রিড ম্যানেজমেন্ট। সবখান থেকে আমি নিয়ে আমি চাহিদা অনুযায়ী এগুলিকে ডিস্ট্রিবিউট করে দেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অফ রিনিউয়েবল এনার্জির শিক্ষক এবং নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ সাইফুল হক। ব্রিটেনের বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন 10